পশ্চিমবঙ্গে কোরবানি নিয়ে যে খেলা শুরু হয়েছিল সেটা এখন খোদ যারা শুরু করেছিল তাদের ঘরেই আগুন ধরিয়ে দিয়েছে। একদিকে রাজ্যের লাখ লাখ হিন্দু গো খামারি আজ রাস্তায় বসে কাঁদছে। করলো মোদী সরকার, ওনার ভোট দেয় এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, এই গরুগুলো কি করবো আমরা? ক্রেতা নেই, গরু বিক্রি হচ্ছে না। অন্যদিকে ছাগলের দাম এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সাধারণ মানুষের পকেটে টান পড়েছে। আর এই পুরো সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি হলো? একটা কোরবানির নিয়ম কিভাবে পুরো রাজ্যের রাজনীতি, অর্থনীতি আর সামাজিক ভারসাম্যকে একসাথে নাড়িয়ে দিল? এটা বুঝতে হলে শুরু থেকে দেখতে হবে। কোরবানির ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন এমন কিছু শর্ত আরোপ করল যা শুনলে যে কেউ একবার হলেও থমকে দাঁড়াবে। বলা হলো, কোরবানির পশুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। পশুর ফিটনেস সার্টিফিকেটের পাশাপাশি জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেটও দেখাতে হবে। রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি শুরু হলো। পশু বহনকারী যানবাহন আটকানো হলো। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশিমি এমন একটা সিদ্ধান্ত নিলেন যেটা পুরো সমীকরণ পাল্টে দিল। তিনি সরাসরি বললেন, ইন্ডিয়ান গরু আর কেনার দরকার নেই। হয়রানি সহ্য করে কেউ আর গরু কিনবে না। বিকল্প হিসেবে ছাগল দিয়ে কোরবানি সম্পন্ন করা হবে। পুরো রাজ্যের গরুর হাটে নেমে এলো ভয়াবহ নীরবতা। যেখানে প্রতি বছর এই সময় হাটগুলো গমগম করত, ক্রেতা বিক্রেতায় উপচে পড়তো, সেখানে এবার শুনশান। গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাপারীরা, কিন্তু কেনার কেউ নেই। ইমাম সাহেবের বয়কটের ডাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন কারা? মুসলমানরা? না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন রাজ্যের হিন্দু গো খামারিরা। সারা বছর ধরে হাড়ভাঙা খাটুনি করে অনেকে চড়া সুদে ঋণ নিয়ে গবাদি পশু লালন পালন করেছেন। তাদের একমাত্র আশা ছিল কোরবানির মৌসুমে এই পশু বিক্রি করে ঋণ শোধ করবেন, সংসার চালাবেন। হাটে গরু নিয়ে দাঁড়িয়ে থাকা খামারিদের চোখে এখন অসহায়ত্ব। কেউ কেউ রাস্তায় বসে কান্না করছেন। ঋণদাতারা তাগাদা দিচ্ছেন, কিন্তু গরু বিক্রি হচ্ছে না। ট্রাক চালক যারা এই মৌসুমে পশু পরিবহন করে আয় করতেন, তারাও বেকার বসে আছেন। হাটের দিন মজুর শ্রমিকদের কাজ নেই। এটাই হলো সবচেয়ে নির্মম বাস্তবতা। যে কৌশল করা হয়েছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চাপে ফেলতে, সেটা শেষ পর্যন্ত নিজের ভোট ব্যাংকের ঘরে আঘাত করল। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। গরু বয়কটের পর স্বাভাবিকভাবেই সবাই ছাগলের দিকে ঝুঁকলেন, কিন্তু হঠাৎ করে চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ছাগলের দাম এখন আকাশ ছুঁয়েছে। ব্যাপারীরা এই সুযোগে রীতিমতো মন মতো দাম হাঁকাচ্ছেন। সাধারণ মানুষ এখন দুই দিক থেকে চাপে পড়েছেন। একদিকে গরু কিনতে গেলে হয়রানি, কাগজপত্রের ঝামেলা, তল্লাশি। অন্যদিকে ছাগল কিনতে গেলে দাম এত বেশি যে পকেটে কুলোচ্ছে না। কিন্তু তারপরও মানুষ ছাগল কিনছেন কেন? কারণ এটা তাদের কাছে শুধু একটা ক্রয় বিক্রয়ের বিষয় নয়, এটা আত্মসম্মানের লড়াই। তারা বুঝিয়ে দিতে চাইছেন, হয়রানি করে নিয়মের জাল ফেলে ধর্মীয় বিধান বন্ধ করা যাবে না। দাম যতই হোক, বিধান পালন হবে, কিন্তু মাথা নত করা হবে না। এখন আসা যাক আরো গভীরে। ইমাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আঙ্গুল তুলেছেন, যেটা এতদিন অনেকেই এড়িয়ে যেতেন। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার গোমাংস বিদেশে রপ্তানি হয়। ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। এই রপ্তানি থেকে সরকারের কোষাগারে বিপুল অর্থ আসে, অথচ দেশের ভেতরে কোরবানির সময় গরুর বয়স মাপা হচ্ছে, জন্মসনদ চাওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চলছে। এই দ্বিমুখী নীতির চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে? বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা করবেন গরুর মাংস দিয়ে, আর দেশের ভেতরে সাধারণ মানুষকে আটকাবেন। ইমাম সাহেব সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি এতই গরুর প্রতি দরদ থাকে, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করুন। বিদেশে গোমাংস রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করুন, নইলে শুধু একটা সম্প্রদায়ের ধর্মীয় বিধানে বাধা দেওয়া নিখাদ অবিচার। আর এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি, কারণ জবাব দেওয়ার উপায় নেই। তথ্যই যেখানে কথা বলছে, সেখানে কোনো রাজনৈতিক ব্যাখ্যা দাঁড়াতে পারে না। এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গে আটকে থাকেনি। ইমাম সাহেবের বয়কটের ডাক এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ভারতীয় গোমাংস রপ্তানির বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বয়কট ক্যাম্পেইন ছড়িয়ে পড়ছে। আর এই জায়গাটাই ভারতের রপ্তানিকারকদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, এই অঞ্চলগুলো ভারতীয় মাংসের বিশাল বাজার।
যদি সেখানে একবার বয়কটের ঢেউ লাগে তাহলে কোটি কোটি ডলারের ব্যবসা হুমকিতে পড়বে। রপ্তানিকারকরা ইতিমধ্যেই চিন্তিত। তারা বুঝতে পারছেন দেশের ভেতরে যে রাজনৈতিক খেলা চলছে তার মাসুল গুনতে হচ্ছে তাদেরকে। বিশ্ববাজারে ভারতের সুনাম নষ্ট হলে সেটা আর ফিরিয়ে আনা সহজ হবে না। আর এই চাপেই এখন মোদী প্রশাসনের নীতি নির্ধারকরা অস্বস্তিতে আছেন। একদিকে ঘরের ভোট ব্যাংক সামলানো, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি রক্ষা, দুই দিকে এখন সমান চাপ। ঠিক এই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে খোদ শুভেন্দু অধিকারী 3 বাটি গরুর মাংস সামনে নিয়ে খাচ্ছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বয়ে গেছে। মানুষ প্রশ্ন করছে, যিনি নিজে গরুর মাংস খান তিনি কোন নৈতিক অধিকারে অন্যদের কোরবানিতে বাধা দেন? যিনি নিজে এই কাজ করেন তিনি কিভাবে গরুর জন্ম সনদ চান? এই একটা ভিডিও শুভেন্দুর পুরো ন্যারেটিভকে ধসিয়ে দিয়েছে। কারণ রাজনীতিতে ভণ্ডামি ধরা পড়লে তার চেয়ে বড় ক্ষতি আর কিছু হয় না। পরিস্থিতি যখন চরম টানাপোড়েনে, ঠিক তখনই মাঠে নামলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি প্রশাসনকে সতর্ক করে দিলেন, গায়ের জোরে কোরবানি বন্ধ করার চেষ্টা হলে লাখ লাখ মানুষ নিয়ে রাজপথ অচল করে দেওয়া হবে। হুমায়ুন কবিরের এই আন্দোলনে শুধু মুসলিম সমাজ যোগ দেয়নি, গরু বিক্রি না হওয়ায় সর্বশান্ত হিন্দু খামারিরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তারা বুঝতে পেরেছেন এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা রুটি রুজির লড়াই। তাদের পেটে লাথি মেরে যে রাজনীতি হচ্ছে সেটার বিরুদ্ধে এখন দাঁড়ানো দরকার। ক্ষুব্ধ হিন্দু জনতা এখন সরাসরি প্রশাসনের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, যে সরকার আমাদের রুজি কেড়ে নেয় সেই সরকারের কোনো দরকার নেই। এই স্লোগান যখন নিজের ভোট ব্যাংক থেকে আসে তখন সেটা যে কোনো সরকারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। পুরো ঘটনাটা যদি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা হয় তাহলে কয়েকটা বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, কোরবানির উপর এই ধরনের অবাস্তব নিয়ম আরোপ করার আগে অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়নি। গরুর হাট বন্ধ হলে কারা ক্ষতিগ্রস্ত হবে এই সহজ হিসাবটা কেউ কষেনি, অথবা কষলে উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয়ত, ধরে নেওয়া হয়েছিল মানুষ ভয়ে বা বিরক্তিতে পিছিয়ে যাবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। মানুষ বিকল্প পথ বের করে ফেলল এবং বয়কটের মাধ্যমে প্রতিবাদটাকে আরো শক্তিশালী করে তুলল। তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথা কেউ ভাবেনি। ভারতের মাংস রপ্তানি বাণিজ্যের উপর এর কি প্রভাব পড়তে পারে এই দিকটা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। চতুর্থত, শুভেন্দুর নিজের গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় পুরো আখ্যানটাই ভেঙে পড়েছে। নৈতিক অবস্থান হারালে রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।